আপনারা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা শুরুর আগে খুব স্পষ্ট করে দিই দর্থহীন ভাষায় যে আতঙ্ক সৃষ্টি করা একেবারেই আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু প্রথম এবং দ্বিতীয় ঢেউ থেকে শিক্ষা নিয়ে আমরা যেটা মনে করছি, যেটা বিশ্বাস করছি যে আমাদের এখনো অবধি অত্যন্ত সতর্ক হয়ে থাকতে হবে, কারণ কোভিড এখনো অতীত নয়। এখনো অবধি কোভিড মহামারী তার খাড়া আমাদের উপর ঝুলছে এবং প্রত্যেক দিনই আমরা দেখছি কখনো নাম্বারটা একটু বাড়ছে সংক্রমণের, কখনো একটু কমছে। দৈনিক মৃত্যুর মিছিল সেটাও চলছে। এটা ঠিকই যে যেই সময় একদম শৃঙ্গে পৌঁছেছিল, পিকে পৌঁছেছিল দ্বিতীয় ঢেউ, তার থেকে আমরা অনেক স্বস্তিদায়ক জায়গায় রয়েছি। স্বাভাবিক জীবন, স্বাভাবিক কর্মচঞ্চল যে পরিবেশ, সেখানে ফিরছি আরও বেশি করে। কিন্তু একই সঙ্গে এখনও যে এতটুকু আলগা দেওয়া যাবে না সেটা বারংবার সমস্ত বিশেষজ্ঞরা বলছেন, এবং এই মুহূর্তে আরও বেশি করে তারা বলছেন, কারণ যদি আমরা ইউরোপের দিকে তাকিয়ে দেখি তাহলে বুঝবো যে কোভিড এমন একটা বিষয় যাকে কখনোই হেলাফেলা করা যাবে না। আর যে উদ্দেশ্যে আমাদের আজকের আপনারা আমাদের সঙ্গে সরাসরি আজ যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন ওমপ্রকাশ মিশ্র, বিজেপির পক্ষ থেকে রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, রয়েছেন দুই বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনির্বাণ দলুই, ডক্টর অরিন্দম বিশ্বাস, রয়েছেন কোভিড কেয়ার নেটওয়ার্কের সচিব সত্যরূপ সিদ্ধান্ত, এবং রয়েছেন সঙ্গীত শিল্পী যিনি নিজে একজন চিকিৎসকও, সিধু। আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরুতে আপনাদের দেখাবো যে কেন এই কথা আমরা বলছি। 80% টিকাকরণের পরও সংক্রমণের মিছিল। বিশ্বের করোনা মানচিত্রে ভরকেন্দ্র এখন ইউরোপের অবস্থা কি ভারতের জন্য আগাম সতর্কবার্তা? উঠছে সে প্রশ্ন। ইউরোপের বেশিরভাগ দেশই উন্নত, ধনীও। করোনা মোকাবিলায় টিকাকরণের ক্ষেত্রে অন্য অনেক দেশের চেয়ে কয়েক কদম এগিয়ে। তারপরেও সংক্রমণের মিছিল নেমেছে মহাদেশ জুড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই মুহূর্তে ইউরোপকেই করোনা মানচিত্রের ভরকেন্দ্র বলা যায়। মঙ্গলবার প্রকাশিত হুয়ের রিপোর্ট অনুযায়ী গত এক সপ্তাহে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বেড়েছে প্রায় 6%। বিশ্বজুড়ে 33 লক্ষ নতুন সংক্রমণের মধ্যে 21 লক্ষই ইউরোপে। গত এক সপ্তাহে ইউরোপে মৃত প্রায় 27,000। করোনা নিয়ে মহাদেশের মাথা ব্যথা বাড়িয়েছে রাশিয়া, জার্মানি, ব্রিটেন। মৃত্যুর সংখ্যা নিয়ে চিন্তায় রেখেছে নরওয়ে ও স্লোভাকিয়া। হুয়ের আশঙ্কা, এখনই পাকাপোক্ত ব্যবস্থা না নিলে ফেব্রুয়ারি শেষ হতে হতে ইউরোপ জুড়ে আরও 5 লক্ষ মানুষের মৃত্যু হবে। চীনের প্রাচীর টপকে সবার প্রথমে ইউরোপের দেশগুলোতেই আছড়ে পড়েছিল সংক্রমণের ঢেউ। পরবর্তীকালে যার আঁচ পড়ে ভারত, আমেরিকার মতো দেশগুলিতেও। এবারও যে তার পুনরাবৃত্তি হবে না তার নিশ্চয়তা কই, কারণ গত দুদিনের তুলনায় বৃহস্পতিবার দেশের সংক্রমণ অনেকটাই বেড়েছে। গত 24 ঘন্টায় দেশে আক্রান্ত হয়েছেন 11,919 জন, মৃতের সংখ্যা 470। সংক্রমণের হার 0.97%। রাজ্যের ছবিটাও খুব স্বস্তির নয়। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় 862 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃতের সংখ্যা 8। সংক্রমণের হার 1.97%। এই পরিস্থিতিতে চিকিৎসক মহল বলছে ইউরোপের পরিস্থিতির জন্য এখনই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, তবে করোনা থেকে বাঁচতে চাই সতর্কতা। 2020 মার্চের আগের পৃথিবীতে কোভিড ছিল না, কিন্তু যেটা ওল্ড নর্মালটা ফেরত আসবে তাতে কোভিড থাকবে। কোভিড শূন্য পৃথিবীতে হবে না। আজকে ইউরোপের দিকে তাকালে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে 2টো ডোজ নেওয়া সত্ত্বেও অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন। আমরা আবারও রেকমেন্ড করছি যে আগামী 2-3 মাস 4 মাস যতক্ষণ না পর্যন্ত ভ্যাকসিন নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের মাস্ক পরে থাকতে হবে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম যাতে আক্রান্ত না হন সেই দিকটা আমাদের নজর দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে ইউরোপে টিকা নিয়ে সংক্রমণ ঠেকানো যাচ্ছে না ঠিকই, কিন্তু আক্রান্তের বাড়াবাড়ি হওয়া আটকানো যাচ্ছে অনেকটাই। তাই চিকিৎসকদের পরামর্শ, করোনা মোকাবিলায় টিকার পাশাপাশি মুখে থাক মাস্ক, হাতে থাক স্যানিটাইজার, আর থাকুক 2 গজ কি দূরি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এই দাওয়াইটার কথা তো প্রথম থেকে বিশেষজ্ঞরা বলে আসছিলেন, যেটাকে ছোট করে SMS বলা হচ্ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, স্যানিটাইজার। প্রায় 2 বছর অতিক্রান্ত হতে চলল এই করোনার নামক বিভীষিকার সঙ্গে বিশ্ব পরিচিত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত দফায় দফায় এই ভয়াবহ প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউয়ের পর
দফায় দফায় আমাদের চোখের সামনে দিয়ে আমরা দেখেছি যে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে, মানুষ একটু অক্সিজেনের জন্য কিভাবে তারা তারা রীতিমতো কষ্টে ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। আমরা দেখতে পেয়েছি যে আমাদের চারপাশে আমাদের আত্মীয় প্রিয়জন, পরিবার, বন্ধু বান্ধব তারা আক্রান্ত হয়েছেন, কেউ কেউ ফিরতে পেরেছেন, কেউ কেউ ফিরতে পারেননি। তারপরও এক অংশের মানুষ তারা এখনো সতর্ক হচ্ছেন কি, এই প্রশ্নটাও একই সঙ্গে উঠছে বারবার। তাই পরিস্থিতিটা একবার সরেজমিনে দেখতে আমি চলে যাব। আমার দুই সহকর্মী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে কমলাক্ষ রয়েছেন নিউ মার্কেট চত্বর থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাইপাস সংলগ্ন একটি শপিং মল, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি অনুসু। আমি প্রথমে কমলাক্ষ তোমার কাছে আসবো। কমলাক্ষ, যেটা নিয়ে আমরা আলোচনা করছি, আবারও বলছি যে আতঙ্ক সৃষ্টি করা একেবারেই আমাদের লক্ষ্য নয়, কিন্তু সতর্কতায় যে এতটুকু ছেদ পড়তে দেওয়া যাবে না সেটা ইউরোপের পরিস্থিতি আমাদের চোখে আঙুল দিয়ে নতুন করে দেখিয়ে দিচ্ছে। সেই সচেতনতার ছবিটা কি দেখতে পাচ্ছ? মৌপিয়া, প্রচলিত কথা অনুযায়ী যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে তার ভয় পাওয়ার কথা, কিন্তু ভয় বা আতঙ্ক দূরে সরিয়ে সচেতনতা বা সতর্কতা কতটা এই মুহূর্তে শহর কলকাতার ছবিটা নিউ মার্কেটের সন্ধে, এখানে সন্ধ্যের পর তুলনামূলকভাবে হাজার হাজার মানুষের যাতায়াত, এই ভিড়ের ছবিটা এই মুহূর্তে তোমাকে দেখাতে দেখাতে যেটা জানাতে চাইবো যে দেশে কারো মাস্ক নেই, একটু তাদের সাথে কথা বলা যাবে? কমলাক্ষ, কারো মাস্ক নেই, কারো মাস্ক টুটে ঝুলছে। একেবারে তুমি দেখতেই পাচ্ছ, একেবারে দেখতে পাচ্ছ এই পরিবারটি রয়েছে আমার সঙ্গে, একটু কথা বলবো যে আপনারা নিশ্চয়ই শপিং করতে এসেছেন। হ্যাঁ শপিং করতে এসেছি। কিন্তু আপনার সন্তান বা পরিবারের যারা এবং আপনি কারণ মাস্ক দেখছি না কেন? মানে মাস্ক এখন পরেছিলাম, খাবার জন্য খুলেছি। হ্যাঁ, মাস্ক তো আজ হাতে এক্ষুনি খাওয়ার জন্য খুলেছি, খাবো কেরা মাস্ক দিয়ে মুখে। মৌপিয়া, আসলে একদিকে যেমন এই প্রশ্ন যখন আমরা বারংবার দিনের পর দিন শহরের রাজপথে আমি একটু 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 কথা, একটু যুক্তি শুনি কমলাক্ষ। একেবারেই আমি একটু দেখি আরো দু একজন যারা আসছেন। ম্যাডাম, আপনি নিশ্চয়ই শপিং করতে এসেছেন? না, আমরা ওড়িশা থেকে এসেছি। আচ্ছা, কিন্তু মাস্কটা এইভাবে ঝুলছে, এটা তো ব্যবহার করা উচিত। ওই তো ভয় কি কেটে গেল? অনেক লোক তো খালি আছে না, চা চা খাচ্ছিলাম, চা খেয়ে এসেছি। দেখি আরো দু একজন যারা রাস্তা দিয়ে হাঁটছেন, আমি একটু দেখার চেষ্টা করছি শুভ্রর ক্যামেরার মাধ্যমে যারা যাতায়াত করছেন। দাদা, একটু কথা বলতে চাই। শপিংয়ে এসছেন? শপিংয়ে এসেছি, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু মাস্ক দেখছি না। মাস্ক ওখানে পড়ে গেছে, এক্ষুনি জিনিস কিনতে গিয়ে মাস্কটা পড়ে গেছে। মানে ভয়টা কি কেটে গেল কোভিডের? এরকম একটা ভাব দেখছি সকলের মধ্যে। কারণ না না, আমারটা পড়ে গেছে এক্ষুনি। মৌপিয়া, আসলে যে কথা বলতে চাইছিলাম, আমি আসবো কমলাক্ষ তোমার কাছে, আমি এরকমই আরো কয়েকটা যুক্তি শুনবো, কারণ এই যুক্তিগুলো যখন শুনছি হয়তো খুব লঘুভাবে এগুলো নেওয়া যায় বা এগুলো হেসে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু আসলে যায় না। কারণ আমাদের চারপাশে এমন মানুষ খুব কম রয়েছেন যারা কোভিডের বিভীষিকা হয় নিজেরা বা নিজেদের পরিবার পরিজনের মাসুল দিয়ে যারা দেখেননি, এরকম মানুষ কিন্তু খুব কম। তারপর এই ধরনের যুক্তি, এগুলোকে সত্যি খুব লাইটলি নেওয়া যায় না। আমি অনুসুয়ার কাছে আসবো। অনুসুয়া, ওখানে যারা রয়েছেন তারা মাস্ক পরেছেন, আমি সরাসরি তোমাকে ক্যামেরা নিয়ে তাদের মুখোমুখি হতে বলবো। একদমই, দেখো যেখানে আমরা মানি স্কোয়ারে রয়েছে এই মুহূর্তে, এবং এখানে যারা স্যানিটাইজ করছে এবং মাস্ক ছাড়া এন্ট্রি দিচ্ছে না, সেখানে কিন্তু যারা ঢুকছেন তারা মাস্ক পরেই ঢুকছেন, কারণ ভিতরে স্ট্রিক্ট। কিন্তু ঠিক তার বাইরে বেরিয়ে এই মুহূর্তে আমি আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো যে এখানে যারা বসে রয়েছেন এই সামনে একটি জায়গায়, সেখানে কিন্তু সবার মুখে মাস্ক নেই। আস্তে আস্তে তারা মাস্ক থুতনিতে তুলে দিচ্ছেন বা মাস্ক পরছেন না। একটু কথা বলতে চাইবো, আপনারা তো শপিং করতে এসছেন, মাস্ক কোথায়? মাস্কই তো মাস্ক পরে নেই কেন? মানে ভয় কি চলে গেল? একটু বলুন কারণ, মানে হাতে মাস্ক রেখে দেওয়ার কারণ কি? আপনারা তো খাচ্ছেনও না, বাচ্চা সঙ্গে রয়েছে। হ্যাঁ, কি মনে হচ্ছে ম্যাডাম, কোভিড কি চলে গেছে? না না না, তাহলে ভয়টা কি কমে গেছে? হ্যাঁ ভয়টা কমে গেছে, কারণ ডাবল ভ্যাকসিনেটেড। হ্যাঁ হ্যাঁ। কিন্তু চিকিৎসকরা বারবার জানাচ্ছেন যে ভ্যাকসিন নেওয়ার পরও কিন্তু মাস্ক স্যানিটাইজার রাখতে হবে, কারণ কোভিড প্রভাব কম ফেলবে, কিন্তু আপনাকে কিন্তু মাস্কটা পরতেই হবে। হ্যাঁ সঙ্গে বাচ্চা এসছে। হ্যাঁ, সরি ভুল হয়ে গেছে।
একদমই, আমি আসবো আমি অনুসূয়া, বুঝতে এবং পারছো যে- এই যুক্তিগুলো বা এই যে হাসি, আমি বুঝলাম না যে ভদ্রলোক কেন কেন তিনি হাসছিলেন, মানে কেন মাস্ক না পরার কারণে হাসছিলেন, এবং এই গোটা ঘটনাগুলো যে কখনো ঘটছে তখনও আজকেও রাজ্যের যে লেটেস্ট যে আপডেটস এসছে, নতুন সংক্রমণের সংখ্যাটা 860 এবং গত 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যাটা 14 মানে কিন্তু শুধুমাত্র একটা নাম্বার নয়, ওই 14টা পরিবার জানে আসলে এই এই নাম্বারটার গুরুত্ব কতটা ভয়াবহ। আমি এখানে একটু আসবো ডক্টর অরিন্দম বিশ্বাসের কাছে, প্রথমে আসবো। ডক্টর বিশ্বাস, কেন এরকম একটা পরিস্থিতি, কেন এই লাপরোয়াহি? আসলে কি আমাদের একটা ওই প্যান্ডেমিক ফ্যাটিগ, যেটা আমরা শুনতে পাচ্ছি, যে ফ্রেজটা খুব পরিচিত হয়েছে ইতিমধ্যে, যে আর কতদিন এই অতিমারির মধ্যে এরকম একটা অস্বাভাবিক জীবনে থাকবো, এই প্যান্ডেমিক ফ্যাটিগ এসে যাচ্ছে, যারই কারণে এই বেপরোয়া মনোভাব? একটা প্যান্ডেমিক ফ্যাটিক, তবে এরকম অজুহাত বার করার কিন্তু কোনো মানে ভালো উদ্দেশ্য নয়। পরিষ্কার কথা বুঝতে হবে, কোভিড নির্মূল হয়নি, কোভিডের বৈকল্পিক রূপ তৈরি হতে পারে যে কোনো মুহূর্তে, তখন প্রতিষেধককেও প্রতিহত করার ক্ষমতা রাখতে পারে। সুতরাং সেই জায়গায় যে বার্তাগুলো চিকিৎসকরা দিচ্ছে সেটা কিন্তু অগ্রাধিকার দিতে হবে, কিন্তু একটা কথা স্পষ্ট, কাদের কাছ থেকে আসবে সেটা দেখতে হবে। ডাক্তাররা বলবে, কিন্তু ডাক্তারদের ওপরে কিন্তু একজন রাজনৈতিক দলগুলো আছে, এই গণতান্ত্রিক যে পরিকাঠামোতে তাদের শক্তি কিন্তু অনেক বেশি, আমরা বার্তা দিতে পারি। তারা যদি এক একটা করে উদাহরণ সৃষ্টি করে যে আমরা হ্যাঁ মাস্ক পরুন, দূরত্ব বিধি বজায় রাখুন, তাহলে কিন্তু কমবে। তা না হলে সাধারণ মানুষের কাছে সহজভাবে এসে গেছে, দুর্গাপুজো থেকে শুরু হয়েছে, আরও কয়েকটা পুজো গেছে, আর বিভিন্ন ফেস্টিভ্যাল গেছে, যে না এইগুলো চলুক, আর তো অসুবিধা নেই। আমরা এবার কিন্তু মানে যেটা বললেন একজন, যে এখন আমাদের মনে হচ্ছে কমে গেছে আর ভয়াবহতাটা নেই, কিন্তু এইটা কেউই বুঝতে পারছেন না, আবার ভয়াবহতা তৈরি হতে পারে, সেই জায়গাটা যেন তৈরি না হয়, এটাই আমাদের চেষ্টা। অনির্বাণও আছে, আমরাও আছি, আমরা বলে বেড়াচ্ছি প্রত্যেক মুহূর্তে, প্রতিনিয়ত। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন, আমি সেটা নিয়ে প্রথমে ওমপ্রকাশবাবুর কাছে যাব। ওমপ্রকাশবাবু, যেটা বললেন ডক্টর বিশ্বাস, যে চিকিৎসকরা তো বারংবার বার্তা দিচ্ছেন, প্রথম ঢেউয়ের সময়ও দিয়েছেন, দ্বিতীয় ঢেউয়ের আগেও দিয়েছেন, দ্বিতীয় ঢেউয়ের পরেও দিচ্ছেন, কিন্তু সবার ওপরে যে পলিসি মেকার্সরা এবং রাজনীতিবিদরা, তারা যদি এই বার্তাটা না দেন, সত্যি কি সেই বার্তা রাজনৈতিক মহলের কাছ থেকে আমরা পাচ্ছি? আমরা একের পর এক নির্বাচন দেখছি, আমরা দেখছি যে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, অনেকেই এই অভিযোগ করছেন, কোনো নির্দিষ্ট দল না, অনেকেই অভিযোগ করছেন যে যখনই রাজনৈতিক সমাবেশের প্রসঙ্গ আসছে তখন মনে হচ্ছে করোনা বলে আর কিছুই নেই। মৌপিয়া, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করছি, আর আমি জি 24 ঘন্টাকে ধন্যবাদ জানাবো যে এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। তুমি সঠিকভাবেই বলেছ, যেটা ডক্টর বিশ্বাসও বললেন, যে কোভিড বর্তমান এবং খুব বেশি করেই আর কি সতর্কতার প্রয়োজন রয়েছে। কোভিড বর্তমান বিদ্যমান, এটা এখনো চলে যায়নি এবং মারাত্মকভাবে ফিরে আসতে পারে, তার কিছু প্রাথমিক লক্ষণ আমরা আমাদের দেশেও দেখতে পাচ্ছি। আমি নিজে আমাদের বাংলার কথা বলবো, যে এখানে বহু 3-4 মাস ধরে দেখা যাচ্ছে যে 1000-এর নিচে সংক্রমণ, কিন্তু এটাও ঠিক যে এটা কিন্তু খুব আরও নেমে যাচ্ছে না। ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে অবশ্য অনেক ভয়াবহ চিত্র কেরালাতে রয়েছে, অনেক জায়গাতে অনেক ভালো হয়েছে, অনেক জেলাগুলি আমাদের ভালো হয়েছে, কিন্তু উই হ্যাভ টু বি কেয়ারফুল। আর যেটা সাবস্ট্যান্টিভ কোশ্চেন তুমি জিজ্ঞাসা করছো, এটা কোনো পলিটিক্যাল ডিবেটের পার্ট নয়, কিন্তু এটা ঠিক যে পলিটিশিয়ানসরা দে হ্যাভ টু বি মাচ মোর কেয়ারফুল। বিশেষ করে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, যারা গভর্নেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদেরকে অনেক অনেক বেশি সতর্ক হতে হবে। পাশাপাশি আসলে বাস্তবে কি দেখছি ওমপ্রকাশ দা, মিটিং মিছিল সমাবেশ সবই তো দেখছি, সেগুলিও করতে হয়েছে। না সেটাও ঠিক, আবার পাশাপাশি এটাও যেমন কি ধরো যে চ্যানেলগুলিও চলছে, বা জার্নালিস্টরাও যেতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়কেও খুলতে হচ্ছে,
তো সেইটা একটা পলিসি ডাইলেমা আছে, ওটা সবার জন্য রয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে, রাজ্য সরকারের কাছে রয়েছে। আমি আজকের আলোচনাতে অন্তত মানে প্রাইম মিনিস্টার কি করছেন, কোলাকুলি করছেন, অথচ নিজে মাস্ক পরছেন না, এই সমস্ত বিষয়গুলিকে সামনে নিয়ে আসতে চাইছি না। আগে আমরা এত বেশি করে সতর্ক হইনি, পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের কাছে অনেক প্রত্যাশা ছিল, সেটা হয়নি। এখনো সেকেন্ড ডোজ অনেকে নিতে চাইছেন না, গ্যাপগুলি বেড়ে যাচ্ছে, টিকাকরণের গতিটা স্লো হয়ে যাচ্ছে। এগুলি আমাদের সবার সামগ্রিকভাবে আমাদের একটা অসুবিধার জায়গা, এবং আমি মনে করি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আর এই ক্ষেত্রে আর কি মেডিকেল প্রফেশনের লোকরা তারাই হচ্ছেন আমাদের সহায়, এবং তাদের নির্দেশিত পথেই কিন্তু একেবারে। রাজনৈতিক প্রবাহ প্রক্রিয়াটাও নিয়ন্ত্রিত হওয়া উচিত বলে সাধারণভাবে আমি এটা বিশ্বাস করি। একেবারে। আমি একটু অর্চনাদির কাছে আসি। অর্চনাদি প্লিজ। দেখুন, আমাদের কোভিড নির্মূলে যাবে না, ভ্যাকসিনেশনও চলবে, কোভিডও হবে, আমাদের বাঁচতে হবে। তার জন্য আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট যে প্রোটোকল, তার মধ্যে যেটা হলো মাস্ক পরা, আপনারা যেটা নিয়ে এতক্ষণ বলছেন, সেটা সকলকে পরতে বাধ্য করা হয়। আমাদের রাজ্যে আসলে কি জানেন মৌপিয়াদি, সব নির্ভর করে রাজনৈতিক শাসক দল কিভাবে পরিচালনা করছে। এটা কি শুধু এই রাজ্যে হচ্ছে না? আপনি আগে আমাকে একটু বলতে দিন মৌপিয়াদি প্লিজ। এই রাজ্যে আমরা দেখেছি যে প্রশাসন যখন শক্ত হয় তখন কিন্তু মাস্ক পরেই লোক থাকে এবং পরেই সেগুলো করার প্রবণতাটা বেড়ে যায়। অথচ এখানে বিরোধী রাজনৈতিক দল যদি 20 জন নিয়ে মিটিং করে, সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে তাদের আটকে দেওয়া। অথচ কারো জন্মদিনে যখন হাজার হাজার লোক কোন রাজনৈতিক শাসক দলের নেতা, তার জন্মদিনে যখন হাজার হাজার লোক বেরিয়ে কোলাকুলি রাস্তাঘাট ভর্তি করে, তখন কিন্তু কিছু করা হয় না। প্রশাসনকে এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। কেন মানুষ আজকে কোভিডের স্পেসিফিক নয়, তারা এগুলো মানছে না, তাদের গা শোয়া হয়েছে কেন? কারণ আমাদের রাজনৈতিক নেতারা তাদের আচরণ সেগুলো শেখাচ্ছে মানুষকে। আমরা যতই বলি যে তুমি মাস্ক পরবে, মাস্ক পরবে, মাস্ক পরবে, সে দেখছে অমুকের জন্মদিনে লোক খুল্লাম খুল্লা নাচানাচি করছে। সুতরাং আর কিছু বললে তখন আরেকটা উদাহরণ দেখিয়ে দেবে, একজন ওম প্রকাশ দা রেসপন্ড করতে চান। ওম প্রকাশ দা। তার ফলে আমাদের রাজ্যে কিন্তু সত্যি সত্যি কোভিডের মৌপিয়া, তুমি খুব ভালো করে জানো, যিনি বিজেপির স্পোক্স পারসন, উনি নিজে একজন ডক্টর, এবং উনি নিজে একজন ডক্টর, এবং আমি মনে করেছিলাম যে রাজনৈতিক অর্থাৎ কম্পিটিটিভ পলিটিক্যাল জায়গাটা আনবেন না। উনি কি এনশিওর করতে পারবেন যে আগামীকাল প্রধানমন্ত্রী মোদী যখন উত্তরপ্রদেশের মহোবাতে থাকবেন তখন সবাই মাস্ক পরে থাকবে? উনি কি এটা জানেন যে সুলতানপুরে কি রকম ভাবে কোভিড প্রোটোকলগুলিকে সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে? উনি কি জানেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী অন্যান্যদেরকে জোর করে আর কি আলিঙ্গন করছেন? তাই জন্য পশ্চিমবঙ্গ আছে, উত্তরপ্রদেশ আছে, কেরালা আছে, রাশিয়া আছে, সব জায়গায় আছে। আপনি নিজে ডক্টর হয়ে প্লিজ বি রেসপন্সিবল, ডোন্ট ব্রিং ইন পলিটিক্স। ওয়েস্ট বেঙ্গলের রেকর্ডটা অনেক ভালো, আরো ভালো করা উচিত, আরো ভালো হয়তো আমরা করার চেষ্টা করব, কিন্তু তার মানে এই যে কালকে মহোবাতে কি হবে? ম্যাডাম, আপনার বলার সময় আমি বাধা দিইনি, আপনি আমাকে কাইন্ডলি কমপ্লিট করতে দিন। কালকে মহোবাতে কি হবে আপনি জানেন? কালকে মহোবাতে কি হবে জানেন আপনি? সুলতানপুরে কি হয়েছে জানেন আপনি? তো বিজেপি হরিয়ানাতে কি করছে জানেন আপনি? আচ্ছা, তাই জন্য যেটা আপনি জানেন না সেই সম্পর্কে শান্ত থাকুন। আমি আসবো ওম প্রকাশ দা, অর্চনাদি দুজনের কাছে আসবো। আমি ডক্টর দলুইয়ের কাছে আসবো। এক সেকেন্ড প্লিজ। আপনি চাইছেন যে আমরা আমি ডক্টর দলুইয়ের কাছে আসবো। ডক্টর দলুই, আমি আসবো প্লিজ। ডাবল আমি ন্যাশনালিটিতে বিশ্বাস আসবো করি। প্লিজ। ওম প্রকাশ দা আসবো। ওম প্রকাশ দা আসবো, অর্চনাদি আসবো, আমি ডক্টর দলুইয়ের কাছে আসবো। ডক্টর দলুই, 80% টিকাকরণের পরও ইউরোপের একাধিক দেশে যেভাবে সংক্রমণ বাড়ছে, মৃত্যুও বাড়ছে, কারণ মোটামুটিভাবে বিশেষজ্ঞরা যেটা বলছেন যে সংক্রমণ হতে পারে ডাবল ডোজ সম্পূর্ণ ভ্যাকসিনেশনের পর, কিন্তু সিভিয়ারিটির আশঙ্কা সেটা অনেকটা কমিয়ে দেয় ভ্যাকসিনেশন। আমি কোথাও আমাদের যেন ভ্যাকসিন সম্পর্কে কোনো সংশয় তৈরি না হয়, আমি আবারও স্পষ্ট করছি, প্রত্যেকটা বাক্যে এটা স্পষ্ট করতে যাচ্ছি, কিন্তু তারপরেও যেভাবে ইউরোপকে আমরা আবারও এপিসেন্টার হতে দেখছি, এটা কতটা উদ্বেগের?
দেখুন, যে কোনো প্যান্ডেমিক আমরা এর আগেও যখন আলোচনা করেছি যে রেসপিরেটরি ডিজিজ যেগুলো হয়, যেগুলো সংক্রামক রোগ এবং তার যে প্যান্ডেমিকগুলো হয় সেগুলো কিন্তু বারবারে ওয়েভ আসবেই, এই যে ঢেউগুলো কিন্তু ফিরে ফিরে আসবে। এবং সেই কারণেই কিন্তু আমরা দুর্গাপুজোর কথা বলেছি, চিকিৎসকরা বলেছেন যে কোনো মিটিং মিছিলকে এড়াতে হবে, যে কোনো রকম জমায়েত বন্ধ করতে হবে, উৎসব বন্ধ করতে হবে। তার কারণটাই এটা। আমাকে বুঝতে হবে যে কেন আমরা বারবার এই ভয়টা পাচ্ছি। আমরা পাচ্ছি তার কারণ যে এই তৃতীয় ওয়েভ বা থার্ড ওয়েভ ভারতবর্ষেও কোনো না কোনো একটা সময় আসবে। কবে আসবে আমরা জানি না, কিন্তু কি কি রিস্ক ফ্যাক্টর এই ওয়েভকে ডেকে আনতে পারে সেটা আমরা জানি। এবং সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে প্রথম হলো হচ্ছে গিয়ে এই জনসমাগম, যে কোনো রকমের, সেটা ধর্মীয় হতে পারে, সেটা রাজনৈতিক হতে পারে, সেটা কোনো মিছিল হতে পারে, কোনো জয়ের আনন্দ হতে পারে, কিন্তু কিছু। এবং সেই জায়গা থেকে আমরা দেখতে পাবো যে তারপরে যে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ সেটা হচ্ছে মিউটেশন অফ দ্য ভাইরাস। একটা ভাইরাস যখন বারবার বিভিন্ন মানুষকে আক্রান্ত করতে থাকবে এবং তখন যখন সেই ভাইরাসটা যখন তারপরে তাকে বেঁচে থাকার জন্য লড়াইটা শুরু করে, তখন সে নিজেকে পরিবর্তন করে, মিউটেট করে এমন একটা জায়গায় পৌঁছে যায় যখন মানুষের যে প্রতিরোধ ক্ষমতা তার বিরুদ্ধে আর তাকে আটকাতে পারে না, তখন কিন্তু রোগটা সিভিয়ার হয়ে যায়। এইবার আমরা আসি যে আমাদের কাছে এই মুহূর্তে কি অস্ত্র আছে। আমাদের কাছে অস্ত্র আছে ভ্যাকসিন, আমাদের কাছে কিছু ওষুধপত্র আছে যেগুলো যদিও সবকটা ডেফিনিট নয়, নতুন একটা ওষুধ এসছে, তাও এখনও তার আমরা সিভিয়ারিটি জানি না যে তার কতটা কাজ করতে পারবে। আর আমাদের হাতে আছে মাস্ক, স্যানিটাইজার এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং। সুতরাং এই তিনটে অস্ত্রের মধ্যে আমার ভ্যাকসিন কিন্তু অলরেডি যে মোটামুটি প্রমাণিত, এটা একদম সমস্ত জায়গায় নিয়ম বলে দিয়েছে যে সিভিয়ার ডিজিজটাকে আমার আটকাবে। কিন্তু এই যদি আমি মাস্ক না পরি, যদি আমি কোভিড বিধি পালন না করি, তাহলে ডবল ডোজ পেয়েও একজন মানুষ কোভিড আক্রান্ত হতে পারেন এবং কোভিড আক্রান্ত হয়ে সে কিন্তু অন্য আরেকজন মানুষের এই কোভিডটা ছড়িয়ে দিতে পারেন। এবং যতবার এই কোভিড ছড়াবে তার কিন্তু মিউটেশন হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। তাই যত তাড়াতাড়ি আমরা এই সাইকেলটাকে বন্ধ করতে পারবো তত আমাদের দেশের জন্য, জাতির জন্য সবচেয়ে সেফ। আমি যদি ফিরে যাই ইউরোপের কথায়, ইউরোপে কিন্তু এই ভুলটাই হয়েছে। ঠিক ভ্যাকসিনের 2টো ডোজ নিয়েছে, প্রথম দিকে আমরা দেখেছি মৃত্যুর হার বেশ কমে গেছিল, কোভিড হচ্ছিল, প্রচুর মানুষ খুশি, কোভিড হচ্ছে কিন্তু মৃত্যু হচ্ছে না, কোভিডকে বোধহয় জয় করে ফেললাম। কিন্তু আমরা সেই সিঁদুরে মেয়ে আমরা ভয় পেয়েছিলাম তখন, সেই ভয়টা এখন দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু সেই আবার ভুলে গেল মাস্কের ব্যবহার এবং তারপরে আবার আক্রান্ত হওয়া শুরু হয়েছে। এবং এই ইউরোপের সিচুয়েশান আমরা যদি এখন থেকে সতর্ক না হই, এখন থেকে যদি এই ট্রান্সপোর্ট, আমাদের যাওয়া আসা, এগুলো যদি বন্ধ করতে পারি, রেস্ট্রিক্ট করতে না পারি বা আরও কড়াকড়ি না করি, তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু একটা সময় একটু সত্যরূপের কাছে আসবো। সত্যরূপ, এটা তো ঠিকই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলতে হবে, অফিস কাছারি খুলতে হবে, পাবলিক ট্রান্সপোর্ট খুলতে হবে, আস্তে আস্তে স্বাভাবিক করতে হবে। জীবন জীবিকা থেমে থাকতে পারে না এতদিন ধরে অনির্দিষ্টকালের জন্য। কিন্তু কতগুলো যে খুব ভাইটাল পয়েন্ট উঠে আসছে। নাম্বার 1, কোথাও কি ডাবল ডোজ ভ্যাকসিনেশনের পর বেপরোয়া মনোভাব আরও বেশি এসে যাচ্ছে, একটা আত্মতুষ্টি এসে যাচ্ছে। এবং এর আগের দিন তুমি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছিলে যে বিশেষ করে যারা কোভিড ওয়ারিয়ার্স, যারা গত জানুয়ারিতে যাদের ফার্স্ট ডোজ ভ্যাকসিনেশন হয়েছিল, যেহেতু এখনও অবধি প্রমাণিত নয় যে এক্স্যাক্টলি কতদিন অবধি শরীরে অ্যান্টিবডি থাকছে এবং সেটাও সবার শরীরে একই রকম থাকছে কিনা, সেখানে দাঁড়িয়ে বুস্টার ডোজের দাবি সেটা উঠছে। অর্থাৎ সব মিলিয়ে কতগুলো ইফস অ্যান্ড বাটস থাকছে সত্যরূপ। হ্যাঁ, এটা তো খুবই দুশ্চিন্তার ব্যাপার এবং আমাদের কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ইউরোপে যে সেকেন্ড ডোজ নেওয়ার পরেও বেশ কিছুটা সময় যাওয়ার পরে কিন্তু তারপর কোভিডটা শুরু হয়েছে এবং যে রেটে শুরু হয়েছে সেটা নিয়ে মানে প্রত্যেকেই আর কি প্রচণ্ডভাবে আমরা আতঙ্কিত। আর আমরা যদি ভাবছি যে আমাদের কিছু হচ্ছে না এখন কলকাতায়, তাহলে বলে রাখা ভালো যে বেলেঘাটা আইডি হসপিটালে অ্যাট প্রেজেন্ট কিন্তু আইসিইউ বেডের একটু অনেকখানি কিন্তু ভর্তি। তো আমরা হয়তো নাম্বারটা দেখছি যে কম নাম্বার মারা যাচ্ছে, আমরা তো কাউন্টার দিয়ে বিচার করছি আমরা সবসময় না যে এত লোক মারা গেছে, এত লোক ভর্তি হয়েছে, কিন্তু যাদের বাড়িতে হচ্ছে, যেটা তুমি তখনও বললে যে তারাই কিন্তু ভালো করে বুঝতে পারছে জিনিসটা কি। আর অনেক বয়স্ক লোকরা কিন্তু খুব বেশি, সেকেন্ড ডোজের পরেও বয়স্ক লোকদের বেশি কোভিড হচ্ছে। তো এটা থেকে আমরা একটা অ্যাজাম্পশন করতেই পারি যে তাদের নিশ্চয়ই তাহলে ভ্যাকসিনের ওটা, যেহেতু বয়স্ক লোকরা প্রথম দিকে ভ্যাকসিন নিয়েছিলেন, তো তাহলে কিন্তু ভ্যাকসিনের ইয়েটা কমছে। হ্যাঁ, তো আমাদের অ্যাট প্রেজেন্ট যতক্ষণ না আমাদের বুস্টার ডোজ না আসছে ততক্ষণ কিন্তু আমাদের এই মাস্কটা আমাদের বাঁচাতে পারে, কোভিড প্রোটোকল আমাদের বাঁচাতে পারে। তো স্বাভাবিক ছন্দে যখন আমরা ফিরছি,
এইটুকুই তো চাওয়া, আর তো বেশি কিছু চাওয়ার নয়। তো একটা মাস্ক পরতে এত অনীহা, এটা একটা বিহেভিয়ারাল চেঞ্জ ডেফিনেটলি, এবং অনেক টাইম লাগে, কিন্তু দুটো ওয়েভ চলে যাওয়ার পরেও আমরা থার্ড ওয়েভের মাঝেই আছি বলতে গেলে, ধিকি ধিকি জ্বলছে। তারপরেও যদি লোকের এই সচেতনতাটা না আসে, আমি তো বলবো যেটা আমাদের ফেলিওর, আমাদের সবার ফেলিওর। কারণ আমরাও হয়তো এখন অপোজিটে কেউ যদি মাস্ক না পরে থাকছে, আমরা হয়তো কিছু বলছি না তাদের। আমার মনে হয় এইসব জিনিসগুলো একটু ভেবে দেখা দরকার ডেফিনেটলি। কিন্তু ইউরোপে হচ্ছে আমাদের হবে না এই জিনিসটা, কিন্তু আমরা ডিসেম্বরে 2020 সালে ভেবেছিলাম, 2021 সালেও ভেবেছিলাম, 2019 সালেও ভেবেছিলাম, এবং তারপরে কিন্তু মার্চ এপ্রিল নাগাদ আমরা দেখতে পেয়েছি তার ভয়াবহতাটা কতখানি। তো আমাদের নিশ্চিন্তে আমাদের আরও প্রোটোকল মেনটেন করতে হবে এবং তার সঙ্গে নর্মাল জনজীবনে চলতে হবে। আমি আসবো এই প্রসঙ্গে আলোচনা, আমি সিধুর কাছেও যাব। ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। ফিরে এলাম বিরতির পর। আমি একটু সিধুর কাছে আসবো। সিধু একজন সমাজের অগ্রণী সংবেদনশীল মানুষের পাশাপাশি কিন্তু চিকিৎসকও। তোমার কি মনে হয় যে কতটা উদ্বেগের জায়গা থাকছে এখনো অবধি? সত্যি সত্যি খুবই চিন্তার জায়গায় রয়েছে, কারণ ইউরোপও কিন্তু একটা জায়গায় স্বীকার করে নিয়েছে, রাশিয়া এবং জার্মানিতে প্রধানত এবং বাদবাকি আরো কয়েকটি কান্ট্রিতে যেভাবে ছড়িয়েছে এই মুহূর্তে, যেভাবে কোভিডের রমরমা চলছে, সেটার কারণ কিন্তু আত্মতুষ্টি। 2টো ডোজ হয়ে গেছে এবং সেখানে কিছু মানুষ তারা মাস্ক পরতে চাইছেন না, কেউ কেউ ভ্যাকসিনেশনের বিরুদ্ধেও রয়েছেন, বিশেষ করে জার্মানিতে। তো মানে এবার তাদের কারণেই কিন্তু এই যে আত্মতুষ্টিতে ভোগা, মাস্ক, স্যানিটাইজেশন এবং ভ্যাকসিনেশনের প্রতি যে অনীহা, যেটা আমরা একটু আগেও লাইভ দেখতে পেলাম কলকাতার বিভিন্ন স্পট থেকে, আমার মনে হয় সেটাই, এই আত্মতুষ্টি ফ্যাক্টরটাই কিন্তু সবচেয়ে বড় বিপজ্জনক। মানে ধরো অগস্টের শেষের কথা যদি বলি, অগস্টের শেষে কিন্তু আমরা জানি যে সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরে আসতে পড়বে আমাদের তৃতীয় ওয়েভ, এবং দুর্গাপুজো হবে কি হবে না সেসব নিয়ে প্রচন্ড টেনশনে আমরা। কিন্তু ঈশ্বরের কৃপায় বা যাই হোক ঘটনাচক্রে সেরকম ঘটনা ঘটেনি, থার্ড ওয়েভ সেইভাবে আসতে পড়েনি, বরং সেপ্টেম্বর অনওয়ার্ডস দেখেছি আমাদের দেশে এবং আমাদের রাজ্যে কোভিডের গ্রাফটা নিচের দিকেই আসছে। এর ফলেই তৈরি হয়েছে আত্মতুষ্টি, যেটা আমি বলবো প্রশাসনিক লেভেলে যত না হয়েছে তার চেয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক বেশি রয়েছে। ধরো আমি যেখানে গড়িয়াতে থাকি, আমার কাছেই বাঘাযতীন স্টেশন, মানে শিয়ালদা সাউথ সেকশনের স্টেশন, সেখান দিয়ে ট্রেন যাতায়াত সেটা দেখতে পাই, আজ সকালেও দেখেছি। এবং সেখানে ট্রেনে যথেষ্ট ভিড় রয়েছে এবং মাস্ক পরে রয়েছেন খুব বেশি হলে 10% ব্যক্তি। তাই আমি বলবো যে সাধারণ মানুষের আত্মতুষ্টি এটা কিন্তু বড় একটা বিপর্যয় আনতে পারে। তৃতীয় ওয়েভ আবার আমাদের হানা দিতে পারে যদি সাধারণ মানুষ এত দায়িত্বজ্ঞানহীন ভাবে, এত রেকলেসলি বিহেভ করে। তবে অ্যাট দ্য সেম টাইম প্রশাসনের তরফে মানে রাজনৈতিক দল কি বলবো কনসিডার না করে কোনটা রাজ্য কোনটা কেন্দ্র না বিচার করে, আমি বলবো প্রশাসনের তরফে উচিত এই মুহূর্তে মানুষকে আরো বেশি সচেতন করা। একেবারে শুধু আমার মনে হয় সত্যরূপ কিছু বলতে চাই। সত্যরূপ নয়, সচেতনতা আরো বেশি করে ছড়াতে। সত্যরূপ না, একদম ঠিক বলেছে যে আজকে ট্রেন বাসগুলোতে যেরকমভাবে যাচ্ছে উইদাউট মাস্ক, সেটা কিন্তু হয়তো যারা যাচ্ছেন তাদের হয়তো অ্যাসিমটোম্যাটিক থেকে গেল, কিন্তু তারা যখন বাড়ি পৌঁছাবেন তাদের বাড়িতে যারা বয়স্ক লোক আছেন, বা ইনফ্যাক্ট বয়স্ক বলেই না, যে কারোর হচ্ছে হতে পারে, আমি আজকে বুক ঠুকে বলতে পারি না যে আমার হবে না। তো এইটাকে কিন্তু খুব মানে কি বলবো, মানে প্রশাসনিক তরফ থেকে এই স্পট ফাইন বা এরকম যদি কিছু করা যায়, সেটা আমি জানি না সেটা কতটা নেওয়া হবে সেই ইয়েটা, কিন্তু আমার মনে একটু কঠোর হওয়া দরকার এইসব প্রোটোকলগুলো মেনটেন করানোর জন্য। আমি আসবো আলোচনায়। আমি তার আগে একটু দেখাবো যে 80% টিকাকরণের পরও করোনায় কাঁপছে ইউরোপ। এদিকে এদেশে প্রাপ্তবয়স্কদের অর্ধেকেরও টিকাকরণ শেষ হয়নি। যে গতিতে টিকাকরণ এগোচ্ছে তাতে ডিসেম্বরের মধ্যে কেন্দ্রের ঠিক করা লক্ষ্যমাত্রা ছোঁয়া কি সম্ভব? ইউরোপে টিকা দিয়েও ঠেকানো যাচ্ছে না করোনা, কিন্তু আক্রান্তের বাড়াবাড়ি হওয়া আটকানো যাচ্ছে অনেকটাই। তাই করোনা যুদ্ধে টিকা ছাড়া গতি নেই। এদেশেও করোনা মোকাবিলায় টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। গত 21শে অক্টোবর 100 কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁয়েছে ভারত। সেই দিন ঢাকঢোল পিটিয়ে প্রচার চালিয়েছে কেন্দ্রের মোদী সরকার। এই মুহূর্তে
দেশ জুড়ে টিকার 115 কোটি ডোজ দেয়া হয়েছে, যার মধ্যে প্রথম ডোজ পেয়েছেন 37.5 কোটি মানুষ। কোভিডের জোড়া ডোজ পেয়েছেন 38 কোটি। দেশে প্রথম ডোজ পেয়েছেন প্রাপ্তবয়স্কদের 40.2%। জোড়া ডোজ পেয়েছেন প্রাপ্তবয়স্ক জনসংখ্যার 40.3%। অর্থাৎ এই প্রথম দেশে একটি ডোজ পাওয়া জনসংখ্যার চেয়ে জোড়া ডোজ পাওয়া ব্যক্তির সংখ্যা বেশি। এত কিছুর পরেও প্রশ্নের মুখে দেশের টিকাকরণ, কারণ ডিসেম্বরের মধ্যে দেশের 94 কোটি প্রাপ্তবয়স্ককে টিকাকরণের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র। 18 ঊর্ধ্বদের প্রত্যেককে টিকা দিতে 188 কোটি ডোজ প্রয়োজন। বর্তমানে দৈনিক 50 লক্ষ ডোজ টিকা দেওয়া হচ্ছে। এই গতিতে এগোলে ডিসেম্বরের মধ্যে 72% প্রাপ্তবয়স্কের টিকাকরণ শেষ করা সম্ভব। ফলে টিকাকরণ শেষ হতে হতে আগামী বছরের এপ্রিল পেরিয়ে যাবে। দেশজুড়ে দুর্গাপুজো সহ উৎসবের একটা পর্ব সবেমাত্র শেষ হয়েছে। বছর শেষে আবার উৎসবের পালা। এরই মধ্যে একে একে খুলতে শুরু করেছে স্কুল, কলেজ, অফিস কাছারি। অর্থনীতি উপার্জনের স্বার্থে দীর্ঘমেয়াদী লকডাউন বাস্তবসম্মত নয়, কিন্তু সতর্কতা বজায় না থাকলে ইউরোপের পুনরাবৃত্তি হতে পারে এদেশেও। আছড়ে পড়তে পারে কোভিডের তৃতীয় ঢেউ। তাই চিকিৎসকরা বলছেন সময় থাকতেই সতর্ক হন। ব্যুরো রিপোর্ট, C24 ঘন্টা। আসবো অর্চনা দিয়ে, আমরা কি সত্যি ডিসেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো? দেখুন, এখন তো ভ্যাকসিনের অভাব, এই কথা তো কোনো রাজ্য বলতে পারবে না, কারণ সবগুলো রাজ্যের হাতে এখনো 22.5 কোটি ভ্যাকসিন আছে যেটা দেওয়া হয়নি। ভ্যাকসিনের প্রোডাকশনের সাপ্লাইয়ে কোনো অভাব নেই, ভ্যাকসিনেশন বাড়াতে হবে। আজকে পশ্চিমবঙ্গে আজকে শুধুমাত্র 3 লক্ষ ভ্যাকসিন হয়েছে, যেখানে ইউপিতে তার 3 গুণ এবং অন্যান্য রাজ্যে তার মিনিমাম 2 গুণ, 6 থেকে 10 লাখ করে ভ্যাকসিনেশন হচ্ছে। ভ্যাকসিনেশন পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষ ব্যাপী গ্রামের দিকে, বিশেষ করে গ্রামের দিকে আমাদের ভ্যাকসিনেশন একদম কম হচ্ছে। এটা বাড়াতে হবে, এটা প্রত্যেকটা স্টেটকে বাড়াতে হবে। যতক্ষণ না রাজ্য ভ্যাকসিনেশনের রেট বাড়াবে, তাদের কাছে যে পরিমাণ ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনগুলো পুরোটা দেবে, ভ্যাকসিনেশনের স্পিড বাড়বে। এটা অনেকটা রাজ্যের হাতে। এরপরে দ্বিতীয় হলো সাপ্লাই আর প্রোডাকশন। সেটা নিয়ে যেহেতু কেন্দ্র এনশিওর করেছে, আমি এখনো আশা রাখি যে আমরা ডিসেম্বরের মধ্যে আমাদের যে টোটাল 200 কোটি ভ্যাকসিন ডোজ পাওয়ার কথা, 100 কোটি করে দিতে, সেটা আমরা আশা করি কেন্দ্রীয় সরকার সাপ্লাই দিতে পারবে। ওম প্রকাশ দা, আপনি আশাবাদী? না, আমাদের সবাইকে আশাবাদী অতি অবশ্যই হতে হবে, এবং সারা দেশে এবং প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা জেলায়, গ্রামাঞ্চলে সর্বত্র ভ্যাকসিন তাকে আর কি পৌঁছে দিতে হবে। সেটা সম্ভবপর হচ্ছে না, নানা দিক আছে। আসলে সেকেন্ড ওয়েভের পরে আর কি আমরা সতর্ক হয়েছি। আমি কেন্দ্র সরকার, রাজ্য সরকার ডিবেটে যাচ্ছি না, কিন্তু পাশাপাশি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কোনো কংগ্র্যাচুলেটরি মেসেজ আর কি বহন করাটা উচিত না, যে একটা পার্টিকুলার দিনে, কারো জন্মদিনে সেদিন রেকর্ড মাত্রায় ভ্যাকসিনেশন হচ্ছে বা 100 কোটি হলো। আসল চিত্রটা আপনারা ফুটিয়ে তুলেছেন যে এখনও প্রচুর মানুষ আছেন যারা কিন্তু প্রথম ডোজ পাননি, যারা কিন্তু সেকেন্ড ডোজ পাননি। এটা ঠিক যে ভ্যাকসিনেশনে গতিটা প্রত্যেকটা রাজ্যকে বাড়াতে হবে। আমাদের এই পশ্চিমবঙ্গে আরও বেশি করে আর কি যে রেটটা বাড়াতে পারি তাই জন্য সচেষ্ট হতে হবে। কিন্তু যখন আমরা বলি রাজ্য সরকারগুলি, তখন সেক্ষেত্রে কিন্তু সমস্ত আলাদা আলাদা রাজনৈতিক দলের পরিচালিত সরকার ভারতবর্ষে রয়েছে। আমাদের ভ্যাকসিনেশনে কম্প্যারেটিভলি রেট আমাদের ভালো, কিন্তু আমি মনে করি যে আত্মসন্তুষ্টির দরকার নেই, প্রয়োজন নেই। আমরা আরো বেশি করে সুন্দরভাবে এগিয়ে যাব, সেটাই কাম্য হওয়া উচিত। এবং তুমি করেছো যেখানে আমি বাদ দিয়ে, মানে আমি পলিটিক্যাল পার্সন, সবাই কিন্তু ডক্টর, আমি সবার সঙ্গে এগ্রি করতে চাই। তাই জন্য আমি রিকোয়েস্ট করেছিলাম ডক্টর মজুমদার বিজেপি স্পোক্স পার্সন হিসাবে না বলে ডক্টর হিসাবে বললে উনি কিন্তু আমার সমর্থন পেতেন। কিন্তু যেহেতু উনি পলিটিক্যাল ব্যাপারটা নিয়ে এসেছেন, তাই জন্য আমি প্রধানমন্ত্রী কি করেছেন কি করেননি সেটা পয়েন্ট আউট করতে বাধ্য হয়েছিলাম। দেখুন, ইন্ডিয়ার 140 কোটি ডোজ ভারত সরকারের দেবার কথা। আমরা নভেম্বরের এই আজকে যত তারিখ, তার মধ্যে আমরা 115 কোটি
কভার করে গেছে। বাকি আমাদের 25 কোটি ডোজ বাকি আছে। আমরা কিন্তু 22.5 কোটি ডোজ শুধু স্টেটগুলোর হাতে রেখে বেশি দেবার কাজটা সমস্ত স্টেট, ওয়েস্ট বেঙ্গল না, সব স্টেটগুলোর হাতে 22.5 কোটি ডোজ আছে। এই 22.5 কোটি ডোজটা দেবে কারা? স্টেট দেবে। ওয়েস্ট বেঙ্গল, আমি সেটাই বলছি, অন্য রাজ্য কিন্তু দৌড়ে বেড়াচ্ছে, তারা কিন্তু গ্রামের দিকে বেশি ভ্যাকসিনেশনের দিকে নজরও দিচ্ছে। আমি ওম প্রকাশ দার মাধ্যমে বলতে চাইবো যে ওম প্রকাশ দা পশ্চিমবঙ্গের একটা জেলায় দেখুন, রামপুরহাটে আজকে মাত্র 1,500 দিয়েছে, আপনার কলিম্পংকে 1400, মালদায় 2900, ঝাড়গ্রামে 3000। এই স্পিড গুলো বাড়ান যাতে করে আমরা ভ্যাকসিনেশনের টার্গেটটা ডিসেম্বরে অন্তত পশ্চিমবঙ্গ দিতে পারে, অথবা বলতে পারে আমাদের হাতে কেন্দ্র ভ্যাকসিন দেয়নি। আমি আসবো প্লিজ, আমি একটু ডক্টর বিশ্বাসের কাছে আসবো। ডক্টর বিশ্বাস, যদি আমরা দেখি যে আমরা অনেকগুলো ফেস্টিভ সিজন পেরিয়েছি, এটা ঠিকই যে পুজোয় যেরকম ভিড় দেখেছি আমরা, যেভাবে দেখেছি যে একাধিক পুজো প্যান্ডেল দেখার জন্য যেরকম একটা মানুষের চূড়ান্ত উন্মাদনা, এমনকি দেখা গেছে যে একটা পুজো প্যান্ডেল বন্ধ করে দেওয়া হয়েছে পর্যন্ত, এত সেখানে ভিড় হচ্ছিল। আমরা তারপর দীপাবলি দেখেছি, এটা ঠিকই যে তারপর যে স্পাইক আশঙ্কা করা হচ্ছিল সেই স্পাইক হয়তো দেখা যায়নি, আবার নিম্নমুখী যে গতিটা সংক্রমণের সেটাও আমরা দেখতে পাইনি। সামনে আরও কয়েকটা ফেস্টিভ সিজন আসছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি যে আদালত উদ্বেগ প্রকাশ করেছে যে এই ফেস্টিভ সিজনে যেভাবে কিছুই মানা হচ্ছে না তা নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে। এখানে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে কিভাবে আমরা এটাকে আটকাতে পারি? শুধুমাত্রই মানুষের সচেতনতা, নাকি আরও বেশি প্রশাসনিকভাবে কঠোর অবস্থান? দেখুন, একটা হচ্ছে সচেতনতা। প্রশাসন প্রত্যেকটা গলিতে যেতে পারবে না। 1 বছর আগে লকডাউন ছিল, আমরা দেখেছি সব জায়গায় লকডাউন, কিন্তু গলিতে গলিতে প্রচুর মেসি রোনাল্ডোকে দেখা গেছে ফুটবল খেলতে, সেখানে তো পুলিশ পৌঁছতে পারবে না। সুতরাং আমাদের মধ্যেও চেতনার অভাবটা ছিল, সেই চেতনার জাগরণটা দরকার, সচেতনতা দরকার। এক তো রাজনীতিকদের কথা বললাম, সেলিব্রিটি সিধুদা এখানে আছে, সিধুদা মনে করো না তোমাকেই একটা অনুষ্ঠানে দেখছিলাম ব্যান্ড বাজাচ্ছিলে মাস্ক ছাড়া, সেখানে আরেকজন গায়ক এসছে নতুন, সে গান গাইছিল, সেখানে তুমি কিন্তু সেলিব্রিটি, তোমাকে প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু মাস্ক পরে যেতে হবে, তুমি একটা মেসেজ দেবে, তোমাদের মেসেজটা অনেক বেশি গ্রহণযোগ্য, এটা কিন্তু অস্বীকার করার নেই। তারপর এবার যেটা প্রশাসনিক জায়গায় করা হতে হবে, এবার প্রশাসন যদি বিভেদ করে যে কেউ অট্টালিকায় থাকে বলে তার জন্য আমি একটু ছেড়ে দিলাম, আর কেউ বস্তিতে থাকে বলে তাকে তার উপর বেশি কড়াকড়ি করলাম, এই জায়গাটাতে কিন্তু প্রচণ্ডভাবে এই বিভেদটাকে ভুলে যেতে হবে। পুলিশকে বা যে কোনো প্রশাসনিক কর্তাকে পুরো ফ্রিডমটা দিতে হবে। আচ্ছা, আর একটা কথা, জাস্ট ইউরোপের কথাটা বলছি। ইউরোপে যেটা মার্সেল সালাথে, একজন নামকরা ডিজিটাল এপিডেমিওলজিস্ট সুইজারল্যান্ডের, সে একটা কথা বলেছে, এই একটা তো হচ্ছে সিজন, আর একটা হচ্ছে মানে অনেকে ভ্যাকসিন হেসিটেন্সি, ওই দেশেও কিন্তু হচ্ছে, এবং ইস্টার্ন ইউরোপ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপের চেয়ে, সেখানে ভ্যাকসিনেশন অনেক কম হয়েছে, সেখানে কিন্তু ভারতবর্ষের ভ্যাকসিনেশন অনেক বেটার। আজকে ক্রোয়েশিয়া 43%, স্লোভাক 46%। এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমরা ভ্যাকসিনে কিন্তু অনেকটা এগিয়েছি, এই জন্য কিছুটা আয়ত্তে আনতে পেরেছি আমরা, এটা অস্বীকার করার নেই। ডক্টর দলুই? না, একদম ঠিকই ডক্টর বিশ্বাস যে কথাগুলো বললেন, সেই প্রসঙ্গের সূত্রে আমি শুধু কয়েকটা কথা বলবো যে ভ্যাকসিন হেজিটেন্সিটা কিন্তু আমাদের আছে, এটা আমাদের কিন্তু নিজেদেরই বুঝতে হবে যে কেন। এর জন্য আমরা কোনো এই সরকার বিরোধী এরম দিকে যাব না, আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব রয়েছে। এর আগেও আমরা পোলিও ভ্যাকসিনেশনের সময় দেখেছি রাজনৈতিক নেতা বলুন বা সেলিব্রিটি বলুন, তারা যখন একটা মেসেজ দেন তখন কিন্তু বহু মানুষ সেটা পালন করে, এবং ধর্মীয় গুরু, আমি অবশ্যই এই কথাটা বলবো, ধর্মীয় গুরু এরা যখনই কোনো কথা বলেন তখন তাদের প্রচুর ফলোয়ার, প্রচুর মানুষ তাদের কথা শোনেন, সুতরাং তাদেরকে কিন্তু একটু দায়িত্ব নিতেই হবে। আর যে কথাটা যে গ্রামের দিকে বারবার আমরা এই প্রসঙ্গটা আজকে একটু আগেও ডক্টর মজুমদারও বললেন বা ওমপ্রকাশবাবু বললেন যে গ্রামের দিকে ভ্যাকসিনেশনটা কম হচ্ছে, আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে যে কেন কম হচ্ছে। যদি গ্রামের দিকে ভ্যাকসিনেশন কম হয় তার মানে কিন্তু ভালনারেবল পপুলেশন আমার রয়েই যাচ্ছে থার্ড ওয়েভের জন্য, এবং গ্রামের দিকে যদি কোভিড ছড়িয়ে পড়ে আমার কাছে কিন্তু আমার হেলথ সিস্টেমের কিন্তু অত বড় স্ট্রং সাপোর্ট নেই যে তখন আমি তাকে গ্রাম দিকে বাঁচাবো। সুতরাং আমি আবারও বলবো যে ভ্যাকসিনেশনকে আমরা যতটা সম্ভব যেভাবে আমরা প্রায়োরিটি দেব, যতটা সম্ভব আমরা আরও বেশি করে যাতে ভ্যাকসিনেশন পায় মানুষ বা টিকা পৌঁছে যেতে পারে সেটা আমাদের বুঝতে হবে। টিকা মজুত আছে এবং টিকা কী করে মানুষ নেবে সে ব্যাপারে আমাদের বা সচেতন হতে হবে, এবং একই সাথে কোভিড বিধি পালনের ক্ষেত্রে প্রশাসনকেও হয়তো আরও একটু কড়া হতেই হবে। সিধু?
আমি বলবো যে কেন্দ্রীয় সরকার যদি বলে যে ভ্যাকসিনের প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন ঠিক আছে, রাজ্য সরকার যদি বলে যে সেই ডিস্ট্রিবিউশনটা ঠিকভাবে অ্যাকসেপ্ট করে আমরাও ভ্যাকসিনেশন করছি, তাহলে আমি বলবো যে আমার মতন এক একটা ব্যক্তি তারা কি করবে, আমার মতন মানে যাদের সেকেন্ড ডোজটা পেরিয়ে গেছে 6 মাস। আমি এপ্রিলের লাস্ট উইকে আমার সেকেন্ড ডোজ নিয়েছিলাম, তারপর 6 মাস পেরিয়ে গেছে। আমার আমেরিকাতে মানে আমারই ক্লাসমেট এখন আমেরিকাতে থাকে, সে আমার অবস্থা শুনে বললো, সে কি রে, তোর তো বুস্টার ডোজ নেওয়ার সময় হয়ে গেছে। আমি বললাম আমাদের এখানে তো বুস্টার ডোজ এই শব্দটাই এখন প্রায় উচ্চারিতই হচ্ছে না। বলো না না, 6 মাস পেরিয়ে গেলে ওটার অ্যান্টিবডি যে তৈরি হয়েছে সেটা কিন্তু ডাউন হয়ে যাবে, কাজেই ইট ইজ হাই টাইম ইউ টেক দ্য বুস্টার ডোজ। তো আমি বুস্টার ডোজটা কোথা থেকে নেব, কিভাবে নেব, আমার অ্যান্টিবডির ভ্যালিডিটি আর আছে কি, আদৌ আছে কি নেই সেটাই তো আমি জানি না। অথচ সবাই বলছে প্রশাসনিক লেভেলে যে আমরা আমাদের দায়িত্ব পালন করে চলেছি। তাহলে বুস্টার ডোজ শব্দটা কেন আমেরিকাতে এসছে বা ইউরোপে এসছে, আর সেই বুস্টার ডোজ শব্দটা কেন ভারতবর্ষে এখনো আনা হচ্ছে না? সেটা কি নেহাতি প্রোডাকশন এবং সাপ্লাইয়ের অভাব, নাকি তার ইমপ্লিমেন্টেশনের অভাব? একেবারেই সিধু, এবং এখানে সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে অন আ লাইটার নোট, যে যখন সবাই হয়তো ডাবল ডোজের ভ্যাকসিনেশনই পাননি, তখন যদি বুস্টার ডোজের কথা বলো তাহলে রীতিমতো তোমার ধমক খাওয়ার সম্ভাবনা, মারধর বা সত্যরূপের কাছে আমি এখানে আসবো, কারণ সত্যরূপ আগের দিন ঠিক এই পয়েন্টটাকেই হাইলাইট করছিল যে বিশেষ করে যারা একদম শুরুর দিকে যারা ভ্যাকসিন নিয়েছিলেন, প্রথম ডোজ নিয়েছিলেন, পরবর্তীকালে সময় মতো সেকেন্ড ডোজ নিয়েছিলেন, তাদের ক্ষেত্রে কী হবে? অর্থাৎ বুস্টার ডোজ এই মুহূর্তে দাঁড়িয়ে কি সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে সত্যরূপ? এটা নিশ্চয়ই আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ হতে হবে এবং বুস্টার ডোজের ডিমান্ড করতেই হবে। এবং আমরা কিন্তু ভাবছি যে এই বোধহয় খালি আমেরিকা বুস্টার ডোজ দিয়েছে, কিন্তু আমরা কিন্তু দুবাই সব জায়গায় দেখেছি যে বুস্টার ডোজ, সেকেন্ড ডোজ, থার্ড ডোজ সব হয়ে গেছে অনেক লোকের। তো আমি তো ইনফ্যাক্ট ভাবছিলাম যে আমিও একবার দুবাই ঘুরে এসে সেই বুস্টার ডোজটা নিয়ে নেবো কিনা। কিন্তু এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট ব্যাপার, আর এই জন্য ইম্পর্টেন্ট যে ফ্রন্টলাইন ওয়ার্কার্সরা যদি বুস্টার ডোজ না পায়, পরের ওয়েভ যখন আমাদের একটু অ্যান্টিবডি কমে আসবে তখন, এবং ওনারাই প্রথম কিন্তু ভ্যাকসিনেশন নিয়েছিলেন, ওনাদের যদি আস্তে আস্তে 2-3 জন ডাক্তার যদি অ্যাফেক্টেড হয়ে যায় খুব বাজেভাবে, যাতে না হয় সেটাই চাইবো, কিন্তু যদি কোনো ডেথ হয়ে যায় গড ফরবিড, তাহলে কিন্তু দেখবেন আবার কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়বে, কারণ ডাক্তাররা ভয় তখন আর কিন্তু হসপিটালে অন্য কোনো চিকিৎসা মানে করতে ভয় পাবেন। তো আমার মনে হয় সেগুলো একবার যখন আমরা দেখেছি অলরেডি, সেই জিনিসটাকে কিন্তু আমাদের আবার প্রিভেন্ট করার দরকার, কারণ অনেক লোক আমাদের চারপাশে তারা কিন্তু সেই চিকিৎসা করতে গিয়ে প্রচণ্ডভাবে হয়রানি হয়েছিল, কারণ বেশিরভাগ হসপিটালই তাদেরকে এন্টারটেইন করছিলেন না, নর্মাল মানে অ্যাপার্ট ফ্রম কোভিড অন্য হসপিটালাইজেশনগুলো প্রচণ্ড ঝামেলায় পড়েছিলেন। আমরা প্রথম ঢেউয়ের পর দ্বিতীয় ঢেউয়ের সময়ও অসংখ্য চিকিৎসকের মৃত্যু দেখেছি, সেটা সত্যি অত্যন্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর মৃত্যু দেখেছি, সেটা অত্যন্ত আনফর্চুনেট। এক্স্যাক্টলি। ওম প্রকাশ দা সম্ভবত কিছু বলতে চাইছেন, যদি আমি ভুল না করে থাকি, আমাকে শেষ করতে হবে। ওম প্রকাশ দা খুব সংক্ষেপে প্লিজ। না, আমি খুব সংক্ষেপে বলবো যে এটা ঠিক, যেটা বুস্টার ডোজ আমার ব্যক্তিগত বা প্রেক্ষাপটে বলছি যে এটা কিন্তু প্রয়োজনীয় হয়ে পড়েছে, এবং আজকে কিন্তু প্রোডাকশনটা বেড়েছে, কিন্তু ডিস্ট্রিবিউশন মেকানিজমটাকে প্রত্যেকটা রাজ্যে আরও স্ট্রেংথেন করতে হবে। আমরা বাংলায় অনেকটাই করেছি, কিন্তু আরও বেশি করে প্রয়োজনীয় উদ্যোগটা গ্রহণের সবসময় সুযোগ থাকে, মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় সেইটা আরও এগিয়ে যাক সেটা আশা করছি। আর এই বিষয় নিয়ে কেন্দ্র রাজ্য আপনার কন্টেস্টেশন সেটা দিক একটা ছিল নানা কারণে, সেটা শেষ হলে ভালো হয়। না, ওম প্রকাশ দা এই জায়গাটায় একটু পার্থক্য হয়ে যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দেবার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই। যেই সময় কেন্দ্র থেকে গুঁতো খাওয়া যাকে বলে চিঠি খেয়েছিলেন যে যদি ভ্যাকসিনেশন ডোজ 3 গুণ 12 লাখ অব্দি না বাড়ানো হয় তাহলে সমস্ত স্বাস্থ্য প্রকল্পের বন্ধ হয়ে যাবে, সেই সময় কিন্তু আপনারা 10 লাখ 12 লাখ দিচ্ছিলেন, আজকে আবার 3 লাখে চলে এসছে। আপনারা এই দিকটা দেখুন যাতে গ্রামের আপনি একজন ডক্টর, বারবার করে ভুলে যাচ্ছেন নিজে একজন ডক্টর। সময় একদম সংক্ষিপ্ত, আমাদের এখানেই শেষ করতে হবে। আবারও আমি প্রথমে যে কথাটা বলে শুরু করেছিলাম শেষও করব সেই কথাটা বলেই, যে আমাদের লক্ষ্য কিন্তু একেবারেই আতঙ্ক ছড়ানো নয়, কিন্তু সতর্ক থাকার যে প্রয়োজনটা সেটা বারবার আমরা মনে করিয়ে দিতে চাইছি, কারণ চিকিৎসকরা, বিশেষজ্ঞরা, স্বাস্থ্যকর্মীরা সবাই বারংবার বলছেন যে
এখনো পর্যন্ত এই বেপরোয়া মনোভাব দেখানোর সময় আসেনি। এখনো অবধি কোভিড অতিমারির যে লাল চোখটা সেটা রয়েছে, কখনো হয়তো একটু দূরে থাকছে, কখনো একটু কাছে এগিয়ে আসছে, কিন্তু সেটা একেবারে উধাও হয়ে যায়নি এবং ইউরোপের বর্তমান পরিস্থিতি আরও একবার চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দিচ্ছে। আপাতত একটা ছোট্ট বিরতির পর দেখাবো আপনারা এই সম্পর্কে কি মতামত রেখেছেন। ফিরছি আপনার রায় নিয়ে, দেখতে থাকুন। সোশ্যাল মিডিয়া মারফত আপনাদের উদ্দেশ্যে আমাদের আজকের প্রশ্ন ছিল, ইউরোপের করোনা পরিস্থিতি দেখে আমাদের কি আরো সতর্ক হওয়া উচিত? 88% বলছেন হ্যাঁ আরো সতর্ক হওয়া উচিত, না মনে করছেন 12%। পিনাকি চ্যাটার্জি বলছেন ঠেকে শিখে হচ্ছে না, এখন অন্য দেশকে দেখে শিখতে হবে। সন্দীপ দত্ত বলছেন আরো বেশি সতর্ক থাকা জরুরি, কারণ সবকিছু খুলে গেছে, এর ফলে করোনা আরো বাড়বে বলে আমার মনে হয়। শিবম মাঝি বলছেন আমাদের সতর্ক হওয়া প্রয়োজন এবং অন্যদেরও সতর্ক করা উচিত। স্কুল কলেজের ক্লাস অনলাইনে করা উচিত। বিশাল বিশ্বাস বলছেন এই মুহূর্তে লকডাউনের পথে পা না বাড়ানোই ভালো, তাহলে আবার সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি হবে। মুকারিম মল্লিক বলছেন সতর্ক হওয়া উচিত, কিন্তু মানুষের প্রয়োজনীয় কাজ বন্ধ করে নয়। অতএব আতঙ্কে নয়, কিন্তু সতর্ক থাকি। আসুন আরও সতর্ক থাকি, কারণ আমাদের কাজের তাগিদে বাইরে বেরোতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলছে, সেগুলো অনির্দিষ্টকাল বন্ধ থাকতে পারে না, কিন্তু এর মধ্যে থেকে আমাদের বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজেদের আরও বেশি করে সচেতন থাকা। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।